অস্থায়ী মজুদ সম্পর্কে অর্থাৎ টেম্পোরারি স্টোরেজ সম্পর্কে বলা হয়েছে। তো পণ্য কখন থেকে এবং কতক্ষণ পর্যন্ত অস্থায়ী মজুদ হিসেবে গণ্য হবে সেটি আমাদের জানার বিষয়। সেকশন 77 অনুযায়ী আমরা জানি যে যখন কোনো পরিবহন বা কার্গো বাংলাদেশে আগমন করে এবং কাস্টমস কর্তৃপক্ষকে আইনিভাবে আগমনের যে সংবাদ সেটা ওনারা দেয়, সেই মুহূর্ত থেকে কিন্তু পণ্যের অস্থায়ী মজুদ শুরু হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কাস্টমস অ্যাক্ট 2023 এর ধারাবাহিক আলোচনার 20তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফরহাদুদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আন্তর্জাতিক বাণিজ্য বা আমদানির ক্ষেত্রে কাস্টমস ক্লিয়ারেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। বিশেষ করে কাস্টমস আইন 2023-এ কাস্টমস কার্যকর হওয়ার পর কিন্তু এটাকে আমরা অস্থায়ী মজুদ বা টেম্পোরারি স্টোরেজ এবং আমদানিকৃত যে পণ্যের ঘোষণা বা কাস্টমস ডিক্লারেশন সম্পর্কিত বিধানে কিন্তু বড় ধরনের স্পষ্টতা আনা হয়েছে। আজকে আমরা আলোচনা করব কাস্টমস আইন 2023 এর সেকশন 77 থেকে 81 পর্যন্ত বিস্তারিত যে বিষয়গুলো আছে সেগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। কখন এবং কীভাবে পণ্য অস্থায়ী মজুদ হিসাবে গণ্য হয়, অস্থায়ী মজুদকৃত পণ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহের যে নিয়ম আছে সেগুলো, পণ্য ঘোষণা বা কাস্টমস ডিক্লারেশন জমা দেওয়ার আইনি যে নিয়মাবলী আছে সেগুলো আমরা জানব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পণ্য আটক বা ভুল ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের কিছু যুগান্তকারী জাজমেন্ট আছে, অর্থাৎ কেস রেফারেন্স আছে, সেগুলো আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব কাস্টমস আইন 2023-এর সেকশন 77 নিয়ে। এই সেকশনে বলা হয়েছে যে অস্থায়ী মজুদ সম্পর্কে অর্থাৎ টেম্পোরারি স্টোরেজ সম্পর্কে বলা হয়েছে। তো পণ্য কখন থেকে এবং কতক্ষণ পর্যন্ত অস্থায়ী মজুদ হিসেবে গণ্য হবে সেটি আমাদের জানার বিষয়। সেকশন 77 অনুযায়ী আমরা জানি যে যখন কোনো পরিবহন বা কার্গো বাংলাদেশে আগমন করে এবং কাস্টমস কর্তৃপক্ষকে আইনিভাবে আগমনের যে সংবাদ সেটা ওনারা দেয়, সেই মুহূর্ত থেকে কিন্তু পণ্যের অস্থায়ী মজুদ শুরু হয়, যতক্ষণ না সেই পণ্যকে নির্দিষ্ট কোনো কাস্টমস পদ্ধতি বা যেটাকে আমরা বলি যে কাস্টমস প্রসিজিওর আছে অধীনে আনা হচ্ছে। যেমন শুল্ক পরিশোধ করে খালাস, রিলিজ ফর হোম কনসামশন, অনেক সময় বন্ডেড ওয়্যার হাউসে স্থানান্তর বা পুনরপ্তানি, যতক্ষণ পর্যন্ত পণ্যটি অস্থায়ী মজুদকৃত পণ্য হিসাবে গণ্য হবে। এখানে মনে রাখা জরুরি যে পরিবহনকারীর জমা দেওয়া কার্গো ঘোষণাই হচ্ছে কার্গো ডিক্লারেশন, অস্থায়ী মজুদের জন্য স্বয়ংক্রিয় ঘোষণাপত্র হিসাবে কাজ করে। একটি উদাহরণ দিয়ে যদি আমরা বলতে চাই, ধরুন যে চীন থেকে একটি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালো, কাস্টমস সিস্টেমসে শিপিং যে এজেন্ট ম্যানিফেস্ট জমা দিল, কিন্তু আমদানিকারক এখনও বিল অফ এন্ট্রি জমা দিয়ে শুল্ক পরিশোধ করেননি। এই যে মধ্যবর্তী সময়টা কন্টেইনারের পণ্যটি কাস্টমসের আইনি পরিভাষায় এটাকে বলা হয় যে অস্থায়ী মজুদ অবস্থায় থাকবে। এখন প্রশ্ন আসে, এই অস্থায়ী মজুদকৃত পণ্য কোথায় রাখা যাবে এবং এর নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে? এর উত্তর কিন্তু আমরা পেয়ে যাব 78 অফ দ্য কাস্টমস অ্যাক্ট 2023। শুধুমাত্র মজুদকৃত পণ্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত কোনো কাস্টমস ওয়্যারহাউসে থাকবে, অফ ডক বা আইসিডি যেটাকে বলি, অথবা কাস্টমস কমিশনার কর্তৃক নির্ধারিত এবং অনুমোদিত স্থানেই কিন্তু সেগুলা রাখা যাবে। কাস্টমস কর্মকর্তার পূর্ব অনুমতি ব্যতীত কিন্তু এই নির্দিষ্ট স্থান থেকে পণ্য 1 ইঞ্চিও সরানো যাবে না বা স্থানান্তরিত করা যাবে না। প্রিয় দর্শক, যেই স্থানে বা অফ ডকে পণ্য রাখা হবে তার লাইসেন্সধারী বা তত্ত্বাবধায়ক কিন্তু উক্ত পণ্যের সুরক্ষার জন্য কাস্টমসের নিকট দায়বদ্ধ থাকবেন। অনুমোদনহীন কোনো রিমুভাল হলে তা কাস্টমস আইনের অধীনে কিন্তু গুরুতর অপরাধ বলে গণ্য হবে। পণ্যের ঘোষণা দেওয়ার আগেই কি আমদানিকারক তার পণ্য দেখতে বা পরীক্ষা করতে পারেন? একটা কোশ্চেন থাকতেই পারে। সেকশন 79 অফ দ্য কাস্টমস অ্যাক্ট 2023 অনুসারে কিন্তু আমদানিকারক বা তার অনুমোদিত প্রতিনিধি অস্থায়ী মজুদকৃত পণ্য পরীক্ষা করতে পারেন এবং প্রয়োজনে নমুনা বা স্যাম্পল সংগ্রহ করতে পারেন। তবে এর জন্য কিছু কন্ডিশন রয়েছে। কিন্তু আপনাকে সহকারী যে কাস্টমস কমিশনার আছেন ওনার বা তার ঊর্ধ্বে অবস্থানরত কোনো যদি কর্মকর্তা থাকে তাহলে তাদের কাছে লিখিত অনুমতি চেয়ে আবেদন করতে হবে এবং কাস্টমস কর্মকর্তার প্রত্যক্ষ উপস্থিতিতে, অর্থাৎ উনি ফিজিক্যালি উপস্থিত থাকবেন এবং নির্ধারিত নিরাপত্তা বজায় রেখে পণ্য পরিদর্শন বা নমুনা সংগ্রহ কিন্তু করার সুযোগ রয়েছে এবং সেটা করতে হবে। এই নিয়মটা আসলে কেন?
এই নিয়মটা রাখার কারণটা কি, এটা কোয়েশ্চেন মনে জাগতেই পারে। অনেক সময় বিদেশে ভুল পণ্য জাহাজীকরণ করা হয়, যেমন রং শিপমেন্ট হতে পারে অথবা পরিবহনের সময় পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। ডিক্লারেশনের আগেই আমদানিকারক যাতে পণ্যের প্রকৃত অবস্থাটা নিশ্চিত হতে পারেন, সেজন্য আইনে এই অধিকারটা কিন্তু দেয়া হয়েছে আমদানিকারকদেরকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেটা হচ্ছে সেকশন 81-তে আমরা আসি পণ্যের ডিক্লারেশন সম্পর্কে। পণ্য খালাস করতে হলে কিন্তু আমদানিকারককে তার C&F এজেন্টকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে পণ্যের যে আনুষ্ঠানিক ঘোষণা সেটা জমা দিতে হয়, যা আমরা বিল অফ এন্ট্রি নামেই কিন্তু চিনি। যেটা বলছিলাম যে ডিক্লারেশনে কী কী তথ্য থাকা বাধ্যতামূলক, পণ্যটি কী কাজে শুল্কায়ন করা হচ্ছে, যেমন বাণিজ্যিক আমদানির মাধ্যমে খালাস বা বন্ডেড সুবিধা ইত্যাদি। পণ্যের সঠিক যে ট্যারিফ হেডিং আছে সেটা, পণ্যটি কোন দেশের তৈরি, পণ্যের ইনভয়েস এবং রিয়েল যে ভ্যালু আছে সেটা উল্লেখ করতে হবে। সাইজ, ওয়েট, মডেল এবং ম্যাটেরিয়াল সংক্রান্ত সঠিক তথ্য দিতে হবে। এই ঘোষণাটি কাস্টমসের কম্পিউটার সিস্টেমে কিন্তু ইলেকট্রনিক্যালি বা নির্ধারিত যে ফর্ম আছে সেটা ম্যানুয়ালি দাখিল করতে হয়। ভুল বা মিথ্যা যদি তথ্য প্রদান করা হয় তাহলে কিন্তু কাস্টমস আইনের অধীন দণ্ডনীয় অপরাধ হবে। কাস্টমস আইন 2023 অনুযায়ী পণ্য আটক বা শুল্কায়নের ক্ষেত্রে উচ্চ আদালতের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আসুন দুটি বিখ্যাত মামলা এবং জাজমেন্টের রেফারেন্স আমরা জেনে নেই। মামলা দুটি হচ্ছে যেমন সাইয়েদ অ্যান্ড কোম্পানি লিমিটেড ভার্সেস কালেক্টর অফ কাস্টমস, এটা 47 DLR-এ রিপোর্টেড হয়েছে। উচ্চ আদালত কিন্তু এই মামলায় পর্যবেক্ষণ দেন যদি কাস্টমস কর্তৃপক্ষের নিজস্ব কোনো তদন্ত বা বিলম্বের কারণে পণ্য বন্দরে অস্থায়ী মজুদ অবস্থায় দীর্ঘদিন পরে থাকে এবং আমদানিকারকদের এতে কোনো গাফিলতি না থাকে, তবে অন্যায়ভাবে র্যামারেজ বা অতিরিক্ত পেনাল্টি চাপানো এটা বেআইনি। আর আরেকটি মামলা হচ্ছে যে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অ্যাপেলেট ট্রাইব্যুনাল কেসেস, এটা 52 DLR-এ অ্যাপেলেট ডিভিশনে রিপোর্টেড হয়েছে। এটা অ্যাপেলেট ডিভিশনের কেস। সুপ্রিম কোর্টের মহামান্য অ্যাপিল বিভাগ এখানে অবজারভেশন দিয়েছেন যে মিস ডিক্লারেশন HS কোডের শ্রেণীবিন্যাসগত মতামত পার্থক্য, ডিফারেন্স অফ ওপিনিয়ন ইন HS কোডের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। আমদানিকারক যদি পণ্যের প্রকৃত বিবরণ সঠিক দেন কিন্তু HS কোড ভিন্ন দাবি করেন, তবে সেটি প্রতারণামূলক মিথ্যা ঘোষণা বা ফ্রডুলেন্ট মিস ডিক্লারেশন হিসাবে গণ্য হবে না, তবে তা আইনি ব্যাখ্যাগত বিরোধ হিসাবে বিবেচিত হবে। এই জাজমেন্টগুলো আমদানিকারক এবং কাস্টমসের যারা বিজ্ঞ আইনজীবী আছেন উভয়ের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা থেকে আমরা তাহলে কি কি জিনিস শিখলাম? পণ্য আসলে বন্দরে পৌঁছানো মাত্রই আইনিভাবে অস্থায়ী মজুদ শুরু হয়। অনুমোদিত অফ ডক বা ওয়্যারহাউস ব্যতীত অন্য কোথাও পণ্য রাখা যাবে না। পরিদর্শনের জন্য সহকারী কাস্টমস কমিশনারের অনুমতি প্রয়োজন আছে। আর সেকশন 81 অনুযায়ী কিন্তু কাস্টমস সিস্টেমে সঠিক তথ্য দিয়ে ঘোষণা বা ডিক্লারেশন দেওয়া বাধ্যতামূলক। অনিচ্ছাকৃত ভুল ও প্রতারণামূলক মিথ্যা ঘোষণার মধ্যে কিন্তু আইনি পার্থক্য রয়েছে, যা সুপ্রিম কোর্টের রায়ে এটা স্বীকৃত। ব্যবসায়ী ভাইদের জন্য সঠিক পরামর্শ সেটা হচ্ছে যে পণ্য আমদানির পূর্বে অবশ্যই HS কোড এবং ডেসক্রিপশন নিশ্চিত হয়ে কাস্টমস ডিক্লারেশন জমা দিন। এতে অপ্রয়োজনীয় জটিলতা এবং জরিমানা এড়ানো সম্ভব হবে। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনাটি আপনাদের উপকারে আসবে এবং পরবর্তীতে আমরা এই ধরনের আরও ধারাবাহিক আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব এবং নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।